আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কর্মমঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন হাম বা মিজেলস একটা প্রিভেন্টেবল ডিজিজ, একটা প্রতিকারযোগ্য অসুখ। এটা ঠেকানো যায়। সামান্য একটা ভ্যাকসিন দিলেই শিশুরা এই হামের মতো একটা খুব সংক্রামক একটা অসুখ থেকে রক্ষা পায়। কিন্তু বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্যের পরে হঠাৎ করে কি এমন ঘটলো যে এখন অসংখ্য শিশু হামে মারা গেছে। রাজশাহীতে নাকি ২১ জন মারা গেছে, আবার শুনছি যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। কেন মারা গেছে? শুধু হাম নয়, খবর পেলাম যে বাংলাদেশে এইডস এর আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক বেড়ে গেছে। HIV পজিটিভ এরকম লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। এর দ্বারা কি বোঝাচ্ছে? বাংলাদেশে যে জনস্বাস্থ্য কার্যক্রম, যে পাবলিক হেলথ প্রোগ্রামস গুলো আছে, সেগুলো কি ঠিকমতো কাজ করছে না। এবং পাবলিক হেলথ প্রোগ্রাম যখন কাজ না করে তখন সেটা সমগ্র দেশবাসী জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দেয়। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আজকে আমি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে জনস্বাস্থ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। এই বিষয়টি নিয়ে কথা বলবার একটা অধিকার আমি রাখি, কারণ ২৭ বছরের বেশি হয়ে গেছে আমি বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে বিশ্বের অনেক দেশের জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি। অভিজ্ঞতার সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, তার যে আউটলাইন, তার যে রূপরেখা, তার যে স্ট্রাকচার, এটা পৃথিবীর অন্যতম একটা সেরা স্বাস্থ্য ব্যবস্থার স্ট্রাকচার। স্পেশালি উন্নয়নশীল দেশগুলোকে আপনি চিন্তা করতে পারেন যে একেবারে সেই কমিউনিটি হেলথ ক্লিনিক, সেখান থেকে ইউনিয়ন পর্যায়ের, সেখান থেকে উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল, এভাবে যে রেফারেল সিস্টেম গুলো ডেভেলপ করেছে। ব্যবস্থাপনা ত্রুটি হয়তো আছে, কিন্তু এই সার্ভিস স্ট্রাকচারটা কিন্তু খুবই ভালো। এবং আমাদের অহংকার করবার মতো যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে একটা হলো এই টিকাদান কর্মসূচি, EPI, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এবং বাংলাদেশে এইটার শিশুরা যেন নিয়মিত টিকা নেয় জন্মের পর থেকেই, এবং এর জন্য নিয়মিত প্রোগ্রামগুলো তো আছেই, এছাড়াও মাঝে মধ্যে ক্যাম্পেইন করা, স্পেশাল ক্যাম্পেইন ফর ভিটামিন A, স্পেশাল ক্যাম্পেইন ফর মিজেলস, এরকম মাঝে মধ্যেই যখন যেটার প্রয়োজন, গুরুত্বপূর্ণ যেটা, সেটার জন্য কিন্তু এই ক্যাম্পেইন গুলো করা হয়। এবং বাংলাদেশে এই বাংলাদেশে এই টিকাদান কর্মসূচিতে মূলত সহায়তা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং গ্যাভি। গ্যাভি হলো একটা গ্লোবাল অ্যালায়েন্স অন ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। এই গ্যাভি কিন্তু বাংলাদেশের টিকাদানের যে পারফরমেন্স, তার জন্য সেই 2009 সালে আর 12 সালে, ইফ আই এম নট মিস্টেকেন, দুইবার কিন্তু বাংলাদেশকে বেস্ট পারফর্মিং কান্ট্রি হিসেবে পুরস্কৃত করেছে। এবং 2019 সালে বাংলাদেশে এই টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পদক দেওয়া হয়। অর্থাৎ আমাদের দেশের এই যে ইমিউনাইজেশন, আমাদের দেশের অ্যাটলিস্ট 95% শিশু কিন্তু এই কাভারেজের ভেতরে আছে। এবং হার্ড টু রিচ যেসব এলাকা আছে, সেই দুর্গম পাহাড়ি এলাকা বা যেখানে পৌঁছতে কষ্ট হয়, সেইগুলোকে স্পেশাল টার্গেট করে সেখানে কিন্তু এই ইমিউনাইজেশন প্রোগ্রামটাকে অ্যাড্রেস করা হয়েছে। এবং ইমিউনাইজেশন প্রোগ্রাম যাতে সফল হয়, এই জন্য মাঠ পর্যায়ে অসংখ্য কর্মীকে চাকরি দেওয়া হয়েছে। তাদের কাজই হলো মানুষকে উদ্বুদ্ধ করে এই টিকা কর্মসূচি সফল করা। তো এই সাফল্যের পরে হঠাৎ আজকে যখন আপনাদের সামনে কথা বলছি, তখন শুনছি একদিন 21 জন মারা গেছে, আবার শুনছি 100 জন মারা গেছে। তখন এটা তো মেনে নিতে কষ্ট হয়। কেন এরকম হয়েছিল? এর পেছনে কারণটা কি? সেই কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতোই আমরা দেখলাম যে গত 24 সালের 5ই আগস্ট অবৈধ ক্ষমতা দখলের পর থেকে ইউনূস সরকার মোটামুটি স্বাস্থ্যের উপরে একেবারে খড়গ চালিয়েছে। স্বাস্থ্যের যে যে কাজগুলো, যে পাবলিক হেলথ প্রোগ্রাম গুলো ছিল, এগুলোর উপরে ব্যাপক কাটছাট করা হয়েছে। তারা যে প্রতি বছর অপারেশনাল প্রোগ্রাম বাজেট করে যে
একটা স্পেশাল কাজগুলো করতো সেটা টোটালি বন্ধ করে দিয়েছে। অথচ স্বাস্থ্যে কিন্তু লুটপাট থেমে থাকেনি। স্বাস্থ্যের যে উপদেষ্টা ছিলেন, গার্লফ্রেন্ড কোটায় যিনি উপদেষ্টা হয়েছিলেন, নূর জাহান বেগম, তার লুটপাটের কথা সর্বজন বিদিত। আরেকজনের নাম আমরা শুনি না, কিন্তু তিনি ডক্টর ইউনূসের এই স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ছিলেন, অধ্যাপক সাইদুর রহমান খসরু। শোনা যায় তিনিও শত শত কোটি টাকার মালিক হয়েছেন, এবং এই যে ডিজি অফিসে যেসব পাবলিক হেলথ রিলেটেড প্রোগ্রামগুলো হতো সেগুলো যে কাটছাট করা হয়েছে, এর পেছনে এই ডক্টর সাইদুর রহমান একজন অন্যতম ইন্ধনদাতা। ইউনূস ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ শিশুদের কোনো টিকা কেনেনি বলে অভিযোগ উঠেছে, যেখানে আপনার 1-2 বছর আগে থেকেই অর্ডার দেওয়া হয় টাকা পয়সা জোগাড় করে, সেখানে ডক্টর ইউনূস টোটালি স্টপ করে দিয়েছিল। এছাড়া ডক্টর ইউনূসের সাথে যারা ক্ষমতার শেয়ার করতেন সেই সব মোল্লা গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, তারাও কিন্তু এই ভ্যাকসিন ইমিউনাইজেশনের বিরুদ্ধে কথা বলতেন। ফলশ্রুতিতে আজকে যেটা দেখছি, হ্যাঁ, সেটা হওয়ারই কথা ছিল, কারণ এটা একদম পিওর সায়েন্স। অথচ বিএনপির বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি বললেন গত 8 বছর ধরে নাকি বাংলাদেশে হামের টিকা দেওয়া হয় না। যদি 8 বছর ধরে বাংলাদেশে হামের টিকা না দেওয়া হতো, তাহলে আজকে যে মৃত্যুর কথাটা শুনছেন এটা আরো অনেক আগে শোনা যেত, 17, 18, 19-এর দিকে মহামারী হয়ে যেত। কিন্তু 19 সালেই শেখ হাসিনা এই ভ্যাকসিন হিরো পুরস্কার পেলেন। অর্থাৎ সর্দার সাখাওয়াত হোসেন তিনি সত্যি কথাটা বলেনি। তিনি গতকাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মিথ্যে তথ্যটি জাতিকে উপহার দিয়েছেন। তার কি প্রয়োজন ছিল এই মিথ্যে কথাটি বলবার? তার তো সরাসরি দায়িত্ব নেওয়ার দরকার নেই এই ব্যর্থতা। তিনি তো এটা ইউনূসের কাঁধে চাপিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি হাস্যকর ভাবে যখন ইভেন 2023-24 সালে শেখ হাসিনার আমলে যে রাজশাহী বিভাগে এই ভ্যাকসিন কাভারেজ ছিল 99%, সেটা এখন ব্যাপকভাবে কমে গেছে। মাঠ পর্যায়ে 35% মাঠ কর্মী নাই, পদ শূন্য করে দিয়েছে এই ডক্টর ইউনূস। টাকা লুটপাট করেছে। অথচ এই টাকা দিয়ে এই যে শত শত কোটি টাকা নূরজাহান, সাইদুর রহমান গঞ্জে লুটপাট করেছে, তাদের এপিএসপিএসটা লুটপাট করেছে, সেই নূরজাহান এখন বিশাল অট্টালিকা বানাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পারেন। এই যে বন্ধু দাদুর বাড়ি আন্ডার কনস্ট্রাকশন, দাদু আছে এই যে এই ঘরে। আমি একটা জিনিস বুঝি না, আমি সব সময় দেখছি এটা ইভেন আওয়ামী লীগ সরকারের আমলেও, যদি প্রফেসর রুহুল হকের কথা বাদ দেন কিংবা একদম শেষ সময় সামন্তলাল সেন, এই দুইজন মানুষ যত ভালো হোক খারাপ হোক, তারা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটাকে বুঝতেন এবং তারা হাত দিচ্ছেন। এর বাইরে আমাদের এর আগে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলে, কিংবা এখন যিনি আছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এরা কোন ক্রাইটেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান আমি এটা বুঝি না। এরা যদি রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পান, কিন্তু স্বাস্থ্য তো একটা টেকনিক্যাল বিষয়, এখানে তো কিছু বিশেষজ্ঞের থাকা উচিত, এখানে তো দুজন ভালো উপদেষ্টা থাকা উচিত ছিল। এই পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে সর্দার সাখাওয়াত হোসেন বকুল যে কথা বলেছেন, যে কার্যক্রম করেছেন, তাতে আমি তাকে পারফরমেন্সের ভিত্তিতে 100-তে 0 দিতে পারি না, কারণ 0 তারও একটা মান আছে, 0 একটা সংখ্যা। তিনি অলরেডি মাইনাসে চলে গেছেন। আর নূরজাহান, সে তো এসেই ছিল লুটপাট করতে, আর রাষ্ট্রের টাকায় নিজের বেশ কিছু অসুখ আছে সেগুলো সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করেছেন। তো পরপর এই যে গত প্রায় 2 বছরে স্বাস্থ্য তো একদম অরক্ষিত, তার ফলাফল দেখা যাচ্ছে। শুধু হাম না, আমাদের যদি আপনি পাবলিক হেলথের ইন্ডিকেটর গুলো দেখেন, অনেক অসুখের ইন্ডিকেটর দেখেন, আপনি ভয়াবহ চিত্র। বাংলাদেশে যেটা বললাম যে এইচআইভি এইডস বেড়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী ফিরছে তাদের অনেকেরই এইচআইভি পজিটিভ, এবং তাদের একটা বড় অংশের আবার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আছে। আমি মাদ্রাসাকে ছোট করছি না, আমি কারো বিষয়ে কথা বলছি না, কিন্তু বিষয়টা হলো যে এইচআইভি ট্রান্সমিশনটাও প্রিভেন্ট করা যায়। যে কারণে এইচআইভি ট্রান্সমিট করে সেটা প্রিভেন্ট করা যায়। ব্যক্তিগত কিছু আচার আচরণ আছে, ব্যক্তিগত কিছু বিষয় প্রোটেকশন ব্যবহার করা দরকার, সেইগুলো করলেই তো হয়। এবং এটাই তো পাবলিক হেলথ। পাবলিক হেলথের আমরা কি করি, আমরা যাতে অসুখটা হলে রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থায় যে চাপ পড়ে চিকিৎসার উপরে, সেটা কমানোর জন্য আমরা অসুখটা যেন না হয় সেই প্রিভেন্ট করার জন্য চেষ্টা করি। এবং মিজেলস, এই যে আমরা শিশুর 9 মাস বয়সে প্রথম মিজেলসের ডোজটা দেওয়া হয়,
এবং প্রথম 9 মাসে মায়ের দুধের থেকে এই মিজেলস বিরোধী উপাদান পেয়ে থাকে। সুতরাং এখন এই সর্দার সাখাওয়াত হোসেন বকুলের এইসব প্রলোভ বকা বা শেখ হাসিনার সাফল্যকে পাবলিকের কাছে মিথ্যে কথা বলে হেয় করার চেষ্টা না করে সত্যটা স্বীকার করে তার উচিত যে কিভাবে বাংলাদেশের মানুষের এই জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম উন্নয়ন করা যায়, তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করা যায়, স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন করা যায়। আর নূরজাহান বেগম এবং সাইদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানতে হবে যে কেন তারা স্বাস্থ্যের এই ধ্বংস সব আয়োজন চূড়ান্ত করে চলে গেছে, এর সাথে ডক্টর ইউনূসের কি সম্পর্ক ছিল, এগুলো খুব দরকার। আমি একজন বাংলাদেশী হিসেবে, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এই প্রশ্নগুলো করছি, আমি এই উত্তরগুলো চাই। এবং যারা ব্যর্থ হয়েছে, যারা একটা জাতিকে, একটা প্রজন্মকে, একটা পুরো শিশু প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের বিচার দাবি করছি। আমি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সরকার 18 মাস বঙ্গভবনের 4 দেয়ালে এক প্রকার বন্দী দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন রাজনৈতিক সরকার আমলে বেশ খোশ মেজাজি আছেন তিনি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যেখানে ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে চোখাচোখি করতে চাইতেন না, সেখানে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একদিনে 2 বার সাক্ষাতের ঘটনাও ঘটেছে। প্রেস উইং থেকে শুরু করে ইউনূসের কেড়ে নেওয়া কিছু সুযোগ সুবিধা রাষ্ট্রপতি এই আমলে ফিরেও পেয়েছেন। তবে বিপরীতে বিরোধী পক্ষ জামাত ও এনসিপি অবশ্য ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানোর মতোই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করে যাচ্ছে। 1 মাস আগে নতুন সরকার শুরুর দিকে অবশ্য বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নতুন রাষ্ট্রপতি কে কে হতে পারেন সে খবরের ধুম পড়ে গিয়েছিল। কিন্তু বিএনপি ও বঙ্গভবনের একাধিক সূত্রের খবর হলো 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন, যার অর্থ হলো বিএনপি এই বছর দলীয় কোনো রাষ্ট্রপতি দিচ্ছেন না। সেটি হলে আগামী বছরের জানুয়ারিতে যে অধিবেশনটি অনুষ্ঠিত হবে সেটিতেও মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন। সে অধিবেশনের মাঝামাঝি গিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। প্রশ্ন হলো, কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি রাখা হচ্ছে? এক্ষেত্রে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতির মেয়াদের সাথে বিএনপি সরকারের মেয়াদের তুলনা করে যে হিসেব দেখানো হচ্ছে, সাংবিধানিক দিক থেকে বিচার করলে সেটি ভুল। বরং এর পেছনে এমন 3টি কারণ আছে যেগুলো এই মুহূর্তে বিএনপি প্রকাশ্যে আনতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুঃসময় শুরু হয়েছিল। মোহাম্মদ ইউনূস তার নিজের এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান ছাড়া কখনোই রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাননি। 18 মাসে ইউনূস 15 বার বিদেশ সফর করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এসব সফর থেকে ফিরে তার রাষ্ট্রপতিকে অবহিত করার কথা ছিল, কিন্তু সেটি কখনোই হয়নি। ইউনূসের বাধার কারণে আমন্ত্রণ পেয়েও বিদেশ সফরে যেতে পারেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাবাহিনীর হস্তক্ষেপে একবার সেনা সদরে আর একবার বাবা মায়ের কবর জিয়ারত করতে নিজ বাড়ি পাবনায় যেতে পেরেছিলেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে শ্রদ্ধা জানানোর রীতি বদলে ফেলেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস নামাজ পড়বেন বলে জাতীয় ঈদগাহে যেতে পারেননি রাষ্ট্রপতি। তাকে ঈদের নামাজ পড়তে হয়েছিল বঙ্গভবনে। দর্শক, এসব আপনারা সবাই জানেন। দর্শক, ইউনূসের বিদায়ের পর নিজে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন কিভাবে তাকে 18 মাস চাপে রেখেছিল ইউনূস ও তার সরকার। ইউনূসের বিদায়ের পর আসলো বিএনপি সরকার। পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এসেছেন। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের অনেক গণমাধ্যমে রাষ্ট্রপতির পরিবর্তন নিয়ে খবরের ধুম পড়ে যায়। এমনকি বিএনপির
কে কে রাষ্ট্রপতি হতে পারেন অনেক নাম দিয়েও খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। এরই মধ্যে সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের সময় নজিরবিহীন এক ঘটনা ঘটায় বিরোধী দল জামাত এনসিপি। তারা প্ল্যাকার্ড সহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংসদ অধিবেশনে স্লোগান দেয় এবং রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে। অবশ্য বিস্ময়কর হলো সত্যি জামায়াত ইসলামের পক্ষ থেকে আবার রাষ্ট্রপতির সেই ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার জন্য প্রস্তাব করা হয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিটি আগের মতো আর তেমন জোরালো না থাকলেও বিরোধী শিবির থেকে এখন মাঝে মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বক্তব্য দেওয়া হয়। দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সে হিসেবে তার মেয়াদ শেষ হবে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। এর আগে তাকে সরাতে হলে সংবিধানের বিধান অনুযায়ী মোটা দাগে দুটি উপায় আছে। একটি হলো অভিশংসন বা ইমপিচমেন্ট, আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকে সরে যাওয়া বা পদত্যাগ করা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে সরাসরি অভিশংসন করে অপসারণ করা হয়নি, তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অভিশংসনের উপক্রম হয়েছিল বা পদত্যাগের ঘটনা ঘটেছে। 2002 সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে সংসদীয় দল অনাস্থা এনেছিল এবং অভিশংসনের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিয়েছিল। তবে অভিশংসন ভোটের আগেই তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের সংবিধানের 4th ভাগের নির্বাহী বিভাগের প্রথম পরিচ্ছেদের 12 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার বিস্তারিত বলা হয়েছে। প্রথমে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের বা অর্ধেকের বেশি স্বাক্ষরে অভিযোগ লিখে স্পিকারের কাছে একটি প্রস্তাবের নোটিশ দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে 14 দিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে না, আবার 30 দিনের বেশি দেরিও করা যাবে না। সংসদ অধিবেশন না থাকলে স্পিকার দ্রুত অধিবেশন ডাকবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংসদ কোনো আদালত বা ট্রাইব্যুনালকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিতে পারে। তদন্ত চলাকালে রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত থেকে বা প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার পাবেন। তদন্ত শেষে যদি সংসদের মোট সদস্য সংখ্যার কমপক্ষে 2/3 সদস্যের ভোটে অভিযোগটি সঠিক বলে প্রমাণিত হয়, তবে প্রস্তাব গৃহীত হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। সংবিধান অনুযায়ী এটি পরিষ্কার, যেহেতু মেয়াদ রয়েছে, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। কিন্তু বিএনপির সংসদে 2/3 মেজরিটি বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারা চাইলেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপির একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রপতিকে অভিশংসনের কোনো চিন্তাই বিএনপির নেই। তাহলে কি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা বিএনপি রাষ্ট্রপতিকে সরে যেতে বলবেন? সূত্রগুলো বলছে 2026 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন যে রাষ্ট্রপতি থাকছেন সে বার্তা বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে দেওয়া হয়েছে, যেটি গত 18 মাসে একটি বারের জন্য ঘটেনি। সেটি ঘটেছে 26শে মার্চ স্বাধীনতা দিবসে। দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একসাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। দিনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে যে বার্তা দেওয়া হয়েছে সেটি হলো 2026 সালে রাষ্ট্রপতি পদে বিএনপি কোনো পরিবর্তন আনছে না। এমনকি 2027 সালে নতুন বছরের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন এমন মেসেজ তারা পেয়েছেন। সেটি হলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি এই পদে থাকছেন। প্রশ্ন হলো, কেন বিএনপি রাষ্ট্রপতিকে সরাবে না? বিরোধী দলগুলো জামাত ও এনসিপির কোনো নেতা দাবি করছেন বিএনপি সরকারের মেয়াদের সাথে রাষ্ট্রপতির মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়। তাদের যুক্তি হলো, এখনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করে নিজেদের কোনো লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে, তাই আগামী সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে নিজেদের লোক থাকবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতির পদে বিএনপি নতুন কাউকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। তাছাড়া আগামী নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সে কারণে বিএনপি আরো পরে রাষ্ট্রপতি নির্বাচন করে সামনের তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করেন সাংবিধানিকভাবে সংসদ না থাকলে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিধান নেই। সে কারণে সাংবিধানিকভাবে বিরোধী পক্ষের এই যুক্তি ঠিক নাই। তাহলে বিএনপি কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাখতে চায়?
বিএনপির একাধিক সূত্র বলছে 2024 সালে যখন অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির সদস্যরা রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বঙ্গভবনে জড়ো হয়েছিল, তখন বিএনপি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছিল। সে সময় বিএনপি ও সেনাবাহিনীর বিরোধিতার কারণে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। সেজন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও জামাতের এমন অবস্থান পুরনো ও রাজনৈতিক, কারণ অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তাদের এই অবস্থান ছিল রাষ্ট্রপতির বিরুদ্ধে। বিএনপি, এনসিপি ও জামাতের এই অবস্থানের বিরোধিতার জন্যই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রেখে দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কারণটি হলো মোহাম্মদ ইউনূসের প্রশাসন সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল গত 18 মাসে। এর মধ্যে 18টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি আছে। তার একটি হলো গণভোট। অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য যে বিশেষ কমিটি হয়েছে, সে কমিটির সবশেষ বৈঠকে এই অধ্যাদেশগুলো নিয়ে বিএনপির মনোভাব কি সেটি জামাতের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে 18টি অধ্যাদেশ নিয়ে জামাত ও এনসিপির পক্ষ থেকে হাউকাউ করা হলে বঙ্গভবন থেকে বোমা ফাটানোর মতো মেসেজও দেওয়া হতে পারে, কারণ বেশ কিছু অধ্যাদেশ রাষ্ট্রপতির দপ্তর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেগুলোতে রাষ্ট্রপতির সম্মতি ছাড়াই জারি করেছিল, এমন অভিযোগও আছে। আবার নির্বাচনের আগে বহু রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু বৈঠক হয়েছিল যেগুলোর সিদ্ধান্ত রাষ্ট্রপতির থাকার পেছনে কাজ করতে পারে বলে মনে করছে আরেকটি সূত্র। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, রাষ্ট্রপতি যে থাকছেন তা এই সরকারের শুরুর দিকে রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট হয়েছিল। গত 20 ফেব্রুয়ারি দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার দুঃসময়ে বিএনপি শতভাগ সহযোগিতা ছিল। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কোনো পরিস্থিতিতেই তিনি ভেঙে পড়েননি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ওই সময় তার পাশে ছিল। সূত্রগুলো বলছে 26শে মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়েছে, সেখানেও তিনি একটি বার্তা পেয়েছেন। আবার এরই মধ্যে ইউনূস সরকার রাষ্ট্রপতি যেসব সুবিধা কেড়ে নিয়েছিলেন সেগুলো পুনর্বহাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে এবং পরে আরো 2-1টি অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে একসাথে বেশ খোশমেজাজি দেখে অনেকেই বলেছেন দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় বর্তমান রাষ্ট্রপতির উপরে আপাতত আস্থা রাখছে বিএনপি, এটা নিশ্চিত। প্রশ্ন হলো এই নিশ্চয়তা শেষ পর্যন্ত কতদিন টিকবে? এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।